বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। There were many demands from the people. First demand was we want justice. Second was we want peace. Third was we want a permanent BSF camp there. And the fourth and fifth and sixth are all there, which you know. All this will be taken with all the seriousness it deserves and will be taken up with the appropriate authorities for appropriate action. I will certainly follow it up on behalf of the people of Bengal. রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও গেছেন মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় দেখতে। তিনি জাফরাবাদে গেছেন, যেখানে দুজন বাবা এবং ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদের বাড়িতে গেছেন। এছাড়া আরো বিভিন্ন যেখানে আশ্রয় যারা বাড়ি ঘর হারিয়ে ত্রাণ শিবির করা হয়েছে সেখানে রয়েছেন, সেইখানেও গেছেন। কিন্তু অনেক জায়গাতেই পুলিশ রাজ্যপালের কনভয় দাঁড়াতে দেয়নি, বা যারা সেখানে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলতে দেয়নি বলে অভিযোগ। পরে রাজ্যপাল সেখানে আসেন। অন্যদিকে এনএইচআরসি মহিলা কমিশন কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে, তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছে। এখন বিভিন্ন খবর যা পাওয়া যাচ্ছে তাতে একদিকে মুর্শিদাবাদের এমএলএ এমপি তারা গত ঘটনা ঘটার 10 দিন আগে থেকে যেভাবে এলাকায় বিভিন্ন রকম ভাবে নাশকতামূলক কাজকর্মের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা কিন্তু তারা কোনো রকম তাদের কাছে খবরই ছিল না। এটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আইটিভি নেটওয়ার্কের এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে আজকে যে ঘটনা, অর্থাৎ রাজ্যপালকে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলতে দেওয়া হবে না এবং তাদের রাজ্যপালের সফরেও বাধা দেওয়ার অভিযোগ উঠছে আমরা দেখেছি। এবং রাজ্যপাল এটা নিয়ে বহরমপুর সার্কিট হাউসে একটা প্রেস মিটও করেছেন। তিনি তাদের সাথে কথা বলেছেন। তিনি খবর পেয়ে আবার যেখানে তার কনভয় নিয়ে চলে গেছিল সেখানে আবার তিনি গেছেন। তো এই জায়গা থেকে একটা 64% উত্তরদাতা, আইটিভি নেটওয়ার্কের এক সমীক্ষা করা হয়েছে, যেখানে 64% উত্তরদাতা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসনের ভয়ে রাজ্যপালের সফরে বাধা দিয়েছেন। 32% মানুষ তোষণের রাজনীতিকে দায়ী করেছেন এই দাঙ্গার জন্য, অশান্তির জন্য। আর 63% মানুষ মমতার পদত্যাগের দাবি জানিয়েছেন। আর 66% হিন্দু নারীদের অবস্থাকে খুব খারাপ বলেছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিএসএফ এর ষড়যন্ত্রে অশান্তি ছড়ানো হয়েছে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট তাতে বাংলাদেশিদের যে দুষ্কৃতি তাদের যোগ মিলছে। এখন যা পরিস্থিতি তাতে মুর্শিদাবাদ এবং মালদার যে অঞ্চলগুলো, বিশেষ করে জাফরাবাদ, শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, প্রশাসন একদিকে নিষ্ক্রিয় ছিল। সাধারণ মানুষ চাইছে যে বিএসএফ এর ক্যাম্প হোক। তারা কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত সেই যারাই গেছে, এনএইচআরসি বা রাজ্যপাল, মহিলা কমিশন, প্রত্যেকের কাছে তাদের একটাই দাবি যে তাদের সমস্ত জায়গায় তারা বাড়ি ফিরতে চাইছেন না। তারা চাইছেন যে বিএসএফ এর ক্যাম্প করা হোক, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ কে দায়ী করছেন। আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তাহলে কি রাজ্যে যেভাবে এই হিংসা ঘটনা ঘটলো, প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, এতে কি রাজ্যপাল যে গেলেন, কোথাও কি মনে হচ্ছে যে 355 বা 356 জারি করার কোনো ইঙ্গিত রাজ্যপাল দিতে পারেন বা কেন্দ্রকে তিনি পরামর্শ দিতে পারেন? আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি রয়েছেন, অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আইনজীবী চন্দ্রশেখর বাগ। দুজনকে আমি স্বাগত জানিয়ে রাজাদাকে বলবো যে রাজাদা, কি মনে হচ্ছে আজকে সারাদিন যা দেখলাম এবং যে কান্না দেখলাম আমরা, মানে মানুষ কেঁদে কেঁদে রাজ্যপাল, মহিলা কমিশন এবং এনএইচআরসি কে বলছে যে তারা বাড়ি ফিরতে চান না, তারা নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন, তারা নিরাপত্তা চাইছেন, যে রাজ্য পুলিশে তাদের ভরসা নেই, তাদেরকে বিএসএফ এর ক্যাম্প করা হোক জায়গায় জায়গায়। কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটা খুব স্পষ্ট যে
মুর্শিদাবাদে সেখানকার মানে হিন্দুরা আহ সেখানে তারা সংখ্যালঘু, তারা বিপন্ন। এই বিপন্নতার সিগন্যাল পাওয়া গিয়েছিল বেশ কিছুদিন আগে, যখন কোনো এক বিধায়ক বলেছিলেন যে আহ হিন্দু রক্তে ভগবতী লাল হবে, এরকম একটা কথা উনি বলেছিলেন। তখন তারপরে দেখা গেল এই ধরনের কথা বলার জন্য কোনো সরকারি তরফের কোনো তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট লোক দেখাতে এফআইআর হবে, সেটাও ঘটে। তো বোঝাই যাচ্ছে যে একটা কোথাও একটা বোঝার প্রস্তুতি ছিল যে যা কোনো একটা হাঙ্গামা করা। এবং বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে মৌলবাদীরা প্রচন্ড ভাবে তারা অনুপ্রাণিত বাংলাদেশেও এবং এদেশেও, এবং অরক্ষিত বর্ডার রয়েছে 450 কিলোমিটার, সেখান দিয়ে তারা ঢুকে পড়ে এখানকার তাদের মৌলবাদীদের সহায়তায় যা কিছু করতে পারে, এরকম ধরনের ভাবনা তো অনেকদিন ধরেই ছিল। কিন্তু তা সত্ত্বেও কেন এই মুর্শিদাবাদ এলাকা, যেটা অনেকেই হয়তো ভাবতে পারে যে সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তাদের সেখানে একটা সংখ্যাধিক্য রয়েছে, সেই জায়গায় যদি উগ্রবাদী বাংলাদেশ থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে বা সেখানকার যে উগ্রবাদী আছে তাদেরকে যদি একসঙ্গে জোটবদ্ধ করা যায়, তাহলে হয়তো মুর্শিদাবাদের কিছু অংশ মানুষকে বাংলাদেশপন্থী করা যেতে পারে, বা বৃহত্তম বাংলাদেশ করার যে চক্রান্ত কারোর রয়েছে সেটাও চরিতার্থ হবে। কিন্তু এসব সত্ত্বেও দেখা গেল যে কোনো সেখানে যারা হিন্দুরা বাস করেন তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা হয়নি। শেখ হাসিনা যখন পতন শুরু হয়েছে তখন বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হবে বোঝা গিয়েছিল। আর্মি বা যারা তদানীন্তনে যে সরকার, উপদেষ্টা সরকার ছিল, কোনো ব্যবস্থা করেনি। তারা চেয়েছিল মারধর খাক, হয়তো হিন্দু শূন্য হোক, এটাই তারা চেয়েছিল। এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের একই চিত্র, মালদাও বোধহয় কিছুটা একই চিত্র হচ্ছে। সেখানে যেহেতু যারা সংখ্যা, পশ্চিমবঙ্গে যারা ভারতবর্ষে যারা সংখ্যালঘু তারা সেখানে সংখ্যাধিক। কিন্তু আমি কখনোই মনে করি না যে সংখ্যালঘু সংখ্যাগুরুর এই যে ডেমোগ্রাফিক ইমব্যালেন্স রয়েছে তাতেই সবকিছুই, সেগুলো অধিকাংশ মানুষ শান্তি চায়, কিন্তু বেশ কিছু মানুষকে উত্তপ্ত করে উগ্রবাদের ভাবনা চিন্তা। বাংলাদেশে যখন সেই উগ্রবাদ ব্যাপকভাবে তৈরি হয়েছে, এর ঢেউ তো আসবেই। সবাই নীরব ছিল। আমি নীরবতা দেখে, কেন্দ্র রাজ্য নীরবতা দেখে আমার খুবই অবাক লাগছে। এছাড়া দেখুন, সাধারণ মানুষ যেভাবে তাদের প্রাণ নষ্টাগত, দুজন মারা গেছে, আরো তিনজন মারা গেছে, দুটো একটা হিন্দু পরিবারের, আরেকটি ছেলে মারা গেছে, অসহায় মানে নিরীহ লোকে মারা গেছে বলে আমাদের মনে হচ্ছে। কেন সরকার আগে থেকে ব্যবস্থা নেয়নি, এটা আমাদের কাছে অবাক। এবং যখন মারধর হচ্ছে, ঘরে ঘরে লোক ঢুকছে, পুলিশকে, বাংলার পুলিশকে আমরা লাঠি হাতে দেখেছিলাম বা কোথাও খালি হাতে, শস্ত্র নেওয়া প্রশাসনকে খালি হাতে রক্ষা করা যায় না, বন্দুক দেখলেই অনেকে ভয় পেত, সেটা করা হয়। স্বাভাবিকভাবে বিএসএফ এ আসার পরে তাণ্ডব কিছুটা কমেছে। এখন মানুষ মনে করছে যে তারা বিএসএফ থাকলেই বুঝি তাদের শান্তি আসবে। এখন পশ্চিমবঙ্গ সরকার এটা হাইকোর্টের অর্ডারে আছে, হাইকোর্ট কতদিন রাখতে বলবে আমরা জানি না। পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই চাইবে না যে বিএসএফ চলুক, এবং বিএসএফ এর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার কতটা থাকছে আমার ঠিক জানা নেই। তো 50 কিলোমিটার মানে বাইরে চলে গেলে তারা কোনো ধরনের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে কিনা, সেটা তাদের দেওয়া হচ্ছে কিনা, সেটা ছাড়া তো প্রয়োজনহীন। তারা সম্পূর্ণভাবে নির্ভর করবে তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে। তো যাই হোক, যেটুকু বিএসএফ আছে তাতেই শান্তি আছে, মানুষের আস্থা আছে। এখন কেন্দ্রে যে সরকার আছে তাদেরকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা কি নিরাপদ, বিশেষ করে সংখ্যালঘু মানে যে আধিপত্য এলাকাতে। এবং এরকম পকেটস সারা ভারতবর্ষ, সারা বাংলার নানান জায়গায় আছে। তো এই পকেটস গুলো কি নিরাপদ? তো এর ভাবনা তো করতেই হবে সরকার। যদি দেখা যায় নিরাপদ নয়, তাহলে কি করা যেতে পারে সেটা তো ভাবা অত্যন্ত জরুরি। রাজ্য তো কিছুই জানাচ্ছে না, তারা বলছে সবাই শান্তিতে আছে, ঠিক আছে, ছোটখাটো ঘটনা ঘটছে। কিন্তু এই যে দেখলেন মানুষের যে কান্না, মানুষের যে ট্রমা, এ তো মানে নাটক নয়, লোক দেখানো নয়, এগুলো একেবারে সত্যকারের ঘটনা। তাই আমার যেটা খুব খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা অ্যাকশন নেবার ব্যাপারে, তার ফলে স্বাভাবিকভাবেই
রাজ্যপাল সেখানে গেছেন, ন্যাশনাল কমিশন অফ ওমেন গেছেন, হিউম্যান রাইটস কমিশন গেছে, তাদের রিপোর্ট সব আসছে। কিন্তু রিপোর্ট তো বহু, এটা তো একটা নয়, হাজার হাজার এরকম রিপোর্ট জমা পড়ছে, কিন্তু রিপোর্টের পরে কি সেটাই আমরা কিন্তু বুঝতে পারছি না। এরপরে মুর্শিদাবাদ আবার ফিরে আসবে কিনা, বা আর একটা কোন পকেট তার হামলা হবে কিনা, সেটা আমরা বুঝে উঠতে পারছি না। তাই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার, বহু বহু রিপোর্ট তৈরি হয়েছে, বহু রিপোর্ট গেছে। এর আগে জানি যে 2021 নির্বাচনের পরে ভোট পরবর্তী যে হিংসা, তাতে যা হয়েছিল, এবং এই সিবি আনন্দ বোস কেন্দ্রের একটা টিম পাঠিয়েছিল, তার মধ্যে তিনি হেড করেছিলেন, এবং তিনি একটা মারাত্মক রিপোর্ট কিন্তু কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন। আমরা জানি যে আদৌ কিছু হয়নি। এরপর কি কিছু হবে, কি বলবেন চন্দ্রশেখর দা? বিপ্লববাবু, পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার একটা কথা মনে পড়ছে যে গত কয়েকদিন আগে কলকাতার মহানাগরিক বলেছিলেন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে তারা রাজ্যের আর একটা জেলায় আশ্রয় নিচ্ছে, অর্থাৎ নিজ দেশে পরবাসী হয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার যে জায়গায় তলানিতে নেমেছে, কারণ আজকে ঘটনা প্রায় 8 থেকে 9 দিন আগের ঘটনা, এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান ডাইরেক্টর জেনারেল তিনি 3 দিন আগে মুর্শিদাবাদে রওনা হলেন। পশ্চিম কলকাতা থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্স হচ্ছে আপনার প্রায় 200 কিলোমিটার। তো 7 দিন 8 দিন ঘটনা ঘটার পর তারপরে ডাইরেক্টর জেনারেল সেখানে গিয়ে উপস্থিত হলেন। তার কারণটা হচ্ছে ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অলরেডি বাধ্য হয়ে বিএসএফ কে ডেকেছে যে জায়গায় পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে, এবং রাজ্য পুলিশ টোটাল ফেলিওর। এবং যে আজকে মাননীয় পশ্চিমবঙ্গের যে গভর্নর, তার যে এফেক্টেড এরিয়ায় যাওয়া, সেটাতেও রাজ্যের মুখ্যমন্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেছেন যাতে তিনি না যান। এখন একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিকল্পিত, এবং সেই পরিকল্পনার রূপরেখা কে দিয়েছে। তা না হলে কেন সেখানে ল অ্যান্ড অর্ডার কেন ফেল করার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন বিএসএফ কে ডাকতে বাধ্য হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে ডাকতে বাধ্য হচ্ছে, তারও 7 দিন পরে রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেল সেখানে যাচ্ছে। আমার এটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে, যে সম্পূর্ণভাবে এই পরিস্থিতিটা পরিকল্পনা মাফিক তৈরি করা, এবং সারা ভারতবর্ষে একটা উত্থাল, এই কারণটা কি না ওয়াকফ আইন, এবং যে আইনটা একটা সেন্ট্রাল অ্যাক্ট, সেই অ্যাক্টটাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা এটা এই দেশে এই রাজ্যে চালু করব। এটা নিজেই একটা অপরাধ। ইট ইজ অ্যান অফেন্স। যে একটা যদি সেন্ট্রাল অ্যাক্ট হয়, সেটা পার্লামেন্ট দুটো রাজ্যসভা লোকসভায় পাশ হওয়ার পরে, যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেটা অ্যাসেন্ট দিয়ে দিয়েছেন, তারপরে একজন মুখ্যমন্ত্রী তিনি নিজে তো রাষ্ট্রদ্রোহিতার চার্জে তার বিরুদ্ধে আসা উচিত। এবং যেভাবে একটা জেলা, এবং আজকে ওইরকম একটা ফ্যামিলি, আমি মাইনরিটি মেজরিটির কথা বলছি না, মানুষের বাঁচার অধিকার, রাইট টু লাইভলিহুড, আর্টিকেল 21 যেখানে প্রোটেক্টেড রয়েছে, কনস্টিটিউশনাল প্রভিশন যেখানে প্রত্যেকের মানুষের বাঁচার অধিকার রয়েছে, সেখানে একটা সেকশন অফ পিপল কি এরকম ভাবে মেরে, বাবা আর ছেলেকে মেরে মানে ইয়ে করে দিল, সেখানে রাজ্য পুলিশের কোনো দায়িত্ব নেই। এবং পুলিশের বড় কর্তা তিনি 7 দিন 8 দিন পর ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন, 200 কিলোমিটারের মধ্যে ঘটনা কলকাতা থেকে, এবং এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত। আর আজকে যে সেন্ট্রাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের টিম এসছে, রাজ্যপাল গেছে, সেখানেও রাজ্যপালকে এফেক্টেড এরিয়াতে যেতে দেওয়ার, যাতে না যান তিনি, কিন্তু তার সত্ত্বেও তিনি সেখানে
ঘুরে গিয়ে ওই বেনৌবত্তা বলে গ্রাম, সেই গ্রামে গিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তারা রাস্তায় আন্দোলন করেছে কেন আমাদের সঙ্গে রাজ্যপাল দেখা করবেন না, তিনি তাদের সঙ্গে দেখা করে কথা বলে তিনি শুনেছেন তাদের অভাব অভিযোগের কথা। এবং যে রিপোর্ট রাজ্যপালের দেওয়ার আইনত অধিকার রয়েছে, রাজ্যপালের যে আইন প্রভিশন আর্টিকেল চ্যাপ্টার 2 153 থেকে যেটা স্টার্ট হচ্ছে, আর্টিকেল 153 থেকে রাজ্যপালের সেই ক্ষমতার বলে রাজ্যপাল সেই রিপোর্ট যদি কেন্দ্রের কাছে পাঠায় এবং সেখানে কেন্দ্রের সেই রিপোর্টের ভিত্তিতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার যদিও স্টেট সাবজেক্ট, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে জায়গায় দাঁড়িয়েছে সেখানে যদি 355 ধারা জারি করার মতো পরিস্থিতি অলরেডি হয়েছে এবং সেখানে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি 355 ইম্পোজ করেন এবং যে পরিস্থিতি, এবং এটা একদম পরিকল্পিতভাবে এই জিনিসটা ঘটানো হচ্ছে। এবং এটাকে তৈরি করার কারণটা হচ্ছে একটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই ওয়াকফ আইনটার একটা উত্থান তৈরি করা এবং অন্যান্য রাজ্যগুলোকে প্রভোগ করা যে তোমরাও কেন্দ্রের বিরুদ্ধে এই জাতীয় আন্দোলনে সামিল হও। এবং অলরেডি ধরুন স্ট্যালিন, চিফ মিনিস্টার আমাদের তামিলনাড়ু, সিদ্ধারামাইয়া, এরা সমস্ত যারা যারা বিরোধী রয়েছে তারা এই জাতীয় এখনো আন্দোলন করেনি এরকম। কিন্তু আগামী দিন আমার মনে হয় যেটা মমতা ব্যানার্জি হয়তো চেষ্টা করছে যে সারা ভারতবর্ষের মধ্যে এইরকম একটা আন্দোলন করে মাইনরিটি ভোটটাকে সিকিউর করা আরো বেশি। এবং আইনের বিরুদ্ধে একটা অলরেডি সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট একটা স্টে দিয়েছে একদম। গত পরশুদিন। আমরা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে যারা ইন্ডিয়া জোটের যারা রয়েছেন তাদেরকে সক্রিয় হওয়ার কথা বলছেন, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের কথা বলছেন এবং এ রাজ্যে যারা আন্দোলন করছেন তাদেরকে তিনি দিল্লি যেতে বলেছেন। এই জায়গা থেকেই প্রশ্ন যে একদিকে একটা মানে এটা পাশ হওয়া আইন সংসদের দুই পক্ষে পাশ হলো, রাষ্ট্রপতি সই করলো, সেটা আইন হলো। একজন মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক পদে থেকে সে আইন মানেন না, তিনি বলছেন যে এই আইন চালু করবেন না তিনি, অর্থাৎ সংবিধানকেই তিনি মানছেন না। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আজকে যে পরিস্থিতি রাজাদা আজকে আমরা দেখলাম যে জাতীয় মহিলা কমিশনের কাছে সদস্যদের কাছে নিপীড়িত গ্রামবাসীরা অনুরোধ করছে, পা ধরে জড়িয়ে কাঁদছে, বলছে স্থায়ী বিএসএফ চাই, এনআইএ তদন্ত চাই। প্রশ্ন এখানেই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং যা জানা যাচ্ছে বেশ কিছু সিলিন্ডার গোয়েন্দারা যা আমি কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন পড়ছিলাম যাতে দেখা যাচ্ছে যে সিলিন্ডার, কাঁচের বোতল থেকে শুরু করে বিস্ফোরক পর্যন্ত জড়ো করা হয়েছিল যাতে, এবং যেভাবে বিভিন্ন বাড়িগুলোকে ধ্বংস করা হয়েছে, এত দ্রুততার সঙ্গে কিন্তু ধ্বংস করা যায় না সেরকম বিস্ফোরক না থাকলে, অর্থাৎ সেখানে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এই যে পুরো জিনিসটা, সেটা পরে কেন্দ্র কি চুপ থাকবে? হ্যাঁ, দেখুন, কেন্দ্র কি করবে সেটা তাদের ব্যাপার, তারা কি বা ভাবছে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু বাংলার মানুষ বিপন্ন, বহু জায়গায় একের পর এক এগুলো ঘটছে এবং রাজ্য সরকার নিরাপত্তা দিতে অক্ষম, একেবারেই অক্ষম। এটা আমরা সন্দেশখালীতেও দেখেছি বা নানান জায়গায়, সারাদিন লাগবে ঘটনাগুলো বলতে, আর এনআইএ তদন্ত হবে, আর এই করে করে মানুষ কাহাতক এই বিপন্নতার মধ্যে থাকবে, এটা কেন্দ্রকে বুঝতে হবে। তারা কি করবে আমি এই মুহূর্তে পরিষ্কার নয়, নির্বাচন আসছে, তাদের হয়তো নির্বাচনী অঙ্কের ব্যাপার আছে। তো যাই হোক না কেন, সংবিধানও বলছে যে কেন্দ্র রাজ্য যদি কোনো রাজ্যে যদি ডিস্টারবেন্স হয় সেখানে কেন্দ্রের হস্তক্ষেপের প্রয়োজন থাকে, সেটা 355 মধ্য দিয়ে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার ইন্টারভেনশনের মধ্য দিয়ে, অথবা রাষ্ট্রপতি শাসন জারি করে। এখন এইগুলো তো অনেকেই মনে করছে অত্যন্ত জরুরি, কিন্তু কেন্দ্রের সরকার কোথায় তাদের দুর্বলতা বোঝা যাচ্ছে না। তো এর ফলে কিন্তু মানুষের যে ধারণা কেন্দ্রে একটা সবল সরকার আছে, সেই ধারণা কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে এবং মানুষ নিজেকে বড় অসহায় বোধ করার সম্ভাবনা আছে। এই জায়গাটা কেন্দ্রের কিন্তু বোঝা দরকার। এবং কোনো গ্যারান্টি নেই যে খালি মুর্শিদাবাদই শেষ হয়ে যাবে।
এবং হাজারটা পকেটস রয়েছে, দিনাজপুর রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বত্র পকেটস আছে। তো সেইগুলোতে মানুষ যদি এইভাবে বিপন্ন হতে থাকে, তাহলে তো একটা তো বোঝা যাচ্ছে যে যেটা আমাদের মৌলিক অধিকার সেটা বিপন্ন, সাংবিধানিক অধিকার বিপন্ন, সংবিধান কাজ করে উঠছে না। এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রীর যে মননের ভূমিকা, তিনি নিশ্চয়ই বলতে পারতেন ভাই দেখছি আপনারা বিরস্ত থাকুন, কিন্তু উনি একটা ধর্মের মানুষের কাছে যাচ্ছেন, অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। এটা কিন্তু খুবই মানে আর অন্য ধর্মের মানুষকে কিন্তু তাদের আঘাত করছে। হয়তো উনি ভাবছেন যে সংখ্যালঘু ভোট ওনার কাছে থাকবে, সেটাও 30% তো পুরোটাই মোটামুটি রয়েছে। এখন এতে যেটা হবে যে সংখ্যাগুরুরা কিন্তু মানে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাদের বাঁচার রাস্তা বিশেষ নেই। এবং যাই হোক না কেন, যে ধরনের জায়গায় এসে হাজির হয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়বোধটা অনেকটা বেশি, ঠিক আছে। তো সেটা তাদের করতেই হবে। সেই যদি তারা করতে অক্ষম হয়, তাহলে কিন্তু অত্যন্ত বিপদ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, একদম। চন্দ্রশেখর দা, আমরা যদি দেখি বাম জমানায় যখন, আচ্ছা আমি একটু বেরোবো, হ্যাঁ একটু আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু বেরোতে চাইছি একটু, মানে হ্যাঁ 1 মিনিট আর। আচ্ছা ঠিক আছে। বাম জমানায় যখন কেশপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাসের ছবি উঠে এসেছিল, তখন কেন্দ্র থেকে দল পাঠাতো, নানা রকম আমরা দেখেছিলাম। তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেন, তখন তিনি কংগ্রেসে ছিলেন, তখন তিনি অভিযোগ করতেন যে সেটিং এর রাজনীতি, কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা সেটিং রয়েছে কেন্দ্রে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারপরেই কিন্তু তিনি নতুন দলও গড়েছিলেন, গড়ে আজ তিনি সফল। ঠিক এই জায়গাটা থেকে বিজেপির সঙ্গে কি কোনো সেটিং এর রাজনীতি চলছে? না হলে এত কিছুর পরেও, যেখানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, যেখানে সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনী চাইছে, সীমান্ত এলাকা, কেন কোনো কেন্দ্র এখনো পর্যন্ত ব্যবস্থা নেবে না? শুধু কি এই কয়েকটা টিম পাঠিয়ে ক্ষান্ত থাকবে অন্যান্য বার আমরা যেরকম দেখেছিলাম? দেখুন বিপ্লব বাবু, এটা বিজেপি দলের কোনো, যদি এখানে মানুষ থাকতেন আমার মনে হয় তিনি এটা সঠিক উত্তর দিতে পারতেন। তবে একটা জিনিস যেটা আপনাকে বুঝতে হবে, বিজেপির বর্তমান যে সরকার, সেই সরকার কিন্তু নিজের নিজস্ব 272 সিটটা নেই। তাকে কিন্তু সঙ্গী যারা রয়েছে তারা কিন্তু কোনো সময় বিরোধীদের সঙ্গে ইন্ডি জোটে, আজকে নেই, তারা এনডিএ তে রয়েছে, কিন্তু তারা কোনো সময় আগে ইন্ডি জোটে, এরকম ইন্ডি জোটের মতো জোটে ছিল, এখন তারা এনডিএ তে রয়েছে। সুতরাং আগামী দিনে তারা এনডিএ থেকে বেরিয়ে ইন্ডি জোটে যে যাবে না এর কোনো গ্যারান্টি নেই। হয়তো সেটা একটা কারণ বলে আমার মনে হয়, যে কারণে বর্তমান কেন্দ্রীয় সরকার সেই জাতীয় কোনো স্টেপ নিতে পারছে না। এবং আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে বিজেপি সরকার একটা 2014 সালে আসার পর থেকে তারা একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা করেছে যে আমরা কোনো সরকার ভেঙে দেবো না। যেটা কংগ্রেস আমলের যেটা একটা অভিযোগ ছিল, কংগ্রেস বিভিন্ন সরকার ভেঙে দিয়ে সেখানে এমার্জেন্সি ডিক্লেয়ার করে তারপরে সেখানে নির্বাচন করে সরকার তৈরি করা বা ইত্যাদি হতো। সেই জিনিসটা যাতে, সেই ট্রেন্ডটা বিজেপি করে না, এইটা একটা মানে বোধহয় একটা সেই ট্রেন্ড সেটার হিসেবেও তারা একটা তাদের কোনো একটা, আমার মনে হয় হয়তো তারা এটাই, তাদের যারা নেতৃত্ব আছে তারাই এটা সঠিক বলতে পারবে। এখন দেখা তবে যে পরিস্থিতি সত্যি খুব খারাপ। এবং আমার একটা প্রশ্ন, স্যার এখানে রয়েছে, স্যারকেও আমার এটা একটা প্রশ্ন, ধরুন আজকে এই যে বিএসএফ এখানে এলো, সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স, তারা ওখানকার মাননীয় ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে ডেকে পাঠিয়ে নিয়ে এসছে, কিন্তু আজকে যদি এই সেন্ট্রাল ফোর্স পরিস্থিতি সেরকম হাতের বাইরে চলে যায় এবং গুলি চালায়, এবং সেই গুলিতে যদি কোনো গ্রামবাসী বা কোনো মাইনরিটি কেউ নিহত হন, আজকে মমতা ব্যানার্জি কিন্তু সারা ভারতবর্ষকে উত্তাল করে দিয়ে বলবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের রাজ্যকে এখানে যেটা ইয়ে করা হয়েছে। মানে এই ট্যাকটিক্সটা মমতা ব্যানার্জির একটা সাংঘাতিক রাজনীতি। মানে যে আঙুল দিয়ে উনি ঘি তুলবেন সেই আঙুলটাকে আবার বেঁকিয়েছে, তাকে দিয়ে আবার তার রাজনীতিকরণ করবেন। একদম। এখন দেখা যে রাজ্যপাল হোক বা এনএচআরসি হোক, মহিলা কমিশন হোক,
কেন্দ্রকে কি রিপোর্ট দেয়? এবং যেভাবে আমরা আজকে যে চিত্রটা গত দুদিন ধরে দেখলাম, মানুষ বিপন্ন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা রাজ্যের পুলিশের উপরে তারা আহ, আহ, নির্ভর করতে চাইছেন না, তাদের চাইছেন তারা বিএসএফ। এই জায়গাটা থেকে রাজ্যপাল কি রিপোর্ট দেন বা অন্যান্য এজেন্সি কি রিপোর্ট দেন, আর কেন্দ্র কি করে? 355 বা 356 কিছু করবে কি, বা কোনো প্রস্তাব যাবে কি কেন্দ্রের কাছে, এবং কেন্দ্র কি করবে সেদিকে আমাদের নজর। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ চন্দ্রশেখর দা, সবাই ভালো থাকবেন, নমস্কার।